নমস্কার। আগামী 1লা আগস্ট 2026 থেকে শুরু হচ্ছে সেন্সাস বা জনগণনা 2027। তবে এবারের এই সেন্সাস আগের বছরের সেন্সাস গুলোর তুলনায় অনেকটা আলাদা। অনেকটা আলাদা এই কারণে যে এখানে কাগজের কলমের কোনো ব্যবহার হবে না। সমস্তটাই যারা গণনা করতে আসবেন বাড়িতে, যাদেরকে এনিউমারেটর বলা হয়, তারা ট্যাব বা মোবাইলের সাহায্যে আপনার দেওয়া তথ্য তারা নথিবদ্ধ করবেন। সেই সঙ্গে সাধারণ নাগরিকদের তাদের তথ্য যাতে তারা নিজেরাই সন্নিবেশ করতে পারেন সিস্টেমে, তার ব্যবস্থা করা হয়েছে। সময়টা আরেকবার বলি, এই যে নিজের তথ্য নিজেরা দেওয়ার জন্য সময় হচ্ছে 1লা আগস্ট থেকে 15ই আগস্ট। 1লা আগস্ট থেকে 15ই আগস্ট, কিন্তু প্রতিদিন এই সাইট বা পোর্টালটি খোলা থাকবে সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত। প্রথমে আমরা একটা ভিডিও দেখে নেব, সেন্সাস দপ্তর থেকে বানিয়েছে। তারপরে আমরা আরো ডিটেইলে ব্যাপারগুলো বুঝে নেব। আমরা ভিডিওতে যাচ্ছি। ভারতে 2027 জনগণনা শুরু হচ্ছে। এই জনগণনাটি বিশেষ হতে চলেছে, কারণ এটি ডিজিটাল মাধ্যমে পরিচালিত হবে। প্রথম ধাপে গৃহতা বা প্রস্তুতিকরণ এবং গৃহকরণ, অর্থাৎ প্রতিটি পরিবারকে তালিকা তৈরি ও গণনা সম্পাদিত হবে, এবং দ্বিতীয় ধাপে জনসংখ্যা গণনা পরিচালিত হবে। প্রথম ধাপটি সম্পর্কে একটু আলোচনা করা। এই ধাপে নির্ধারিত গণনাকারীরা বাড়ি বাড়ি গিয়ে সেগুলো সম্পর্কে তথ্য সংগ্রহ করতে হবে। তো এইবার এই প্রক্রিয়াটি তৎক্ষণাৎ প্রচারের মাধ্যমেও সম্পন্ন করা সম্ভব। পরিবারের প্রধান অথবা তার হয়ে পরিবারের অন্য যে কোনো সদস্য এই পোর্টালে গিয়ে তাদের বাড়ি এবং সেখানে উপলব্ধ বিভিন্ন সুযোগ সুবিধা সংক্রান্ত বিস্তারিত তথ্য পূরণ করতে পারে। অনুগ্রহ করে লক্ষ্য রাখবেন যে একটি পরিবারের জন্য শুধুমাত্র একটি মোবাইল নম্বর ব্যবহার করে লগ ইন করা যাবে, এবং তথ্যটি অবশ্যই পরিবারের প্রধান অথবা তার হয়ে পরিবারের অন্য যে কোনো সদস্য এই পোর্টালে গিয়ে তাদের বাড়ি এবং সেখানে উপলব্ধ বিভিন্ন সুযোগ সুবিধা সংক্রান্ত বিস্তারিত তথ্য পূরণ করতে পারে। অনুগ্রহ করে লক্ষ্য রাখবেন যে একটি পরিবারের জন্য শুধুমাত্র একটি মোবাইল নম্বর ব্যবহার করে লগ ইন করা যাবে, এবং তথ্যটি অবশ্যই পরিবারের প্রধানের পক্ষ থেকে প্রদান করতে হবে। একবার কোনো মোবাইল নম্বর সেটি আর পরিবারের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। একবার প্রতিভক্তি করার পর পরিবারের তথ্যের নাম পরিবর্তন করা সম্ভব। যদি সাধারণ মানুষ এই তথ্য সংগ্রহের কাজে অংশগ্রহণ করেন, তবে পুরো প্রক্রিয়াটি আরো সহজ ও দ্রুততর হবে। এটি একটি অন্যান্য উদ্দেশ্য সাধন করে। একটি বিশেষ সুবিধা, কোন নির্দিষ্ট রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের গৃহ তালিকাভুক্তকরণের কাজ শুরু হওয়ার 15 দিন আগে এটি উপলব্ধ করা হয়। যে কেউ চাইলে সেলফ এনিমেশন মাধ্যমে আগে থেকে নিজের তথ্য নিবন্ধন করতে পারে। তথ্য কিভাবে প্রদান করবে? প্রথমে একটি পোর্টাল কিনুন। এরপর আপনার রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল নির্বাচন করুন।
এবং ক্যাপচারটি পূরণ করুন। এরপর বিদ্যুৎ স্ক্রিনটি আপনাকে ধাপগুলোর বিষয় নির্দেশনা দেবে। পরিবারের প্রধান উদাহরণস্বরূপ এখানে হলেন সুশীলা, তার নাম ও মোবাইল নম্বর দিন। আপনার পছন্দের ভাষাটি বেছে নিন। এরপর একটি ওটিপির মাধ্যমে যাচাইকরণ সম্পন্ন হয়। পুরো প্রক্রিয়াটি নিরাপদ এবং অত্যন্ত সহজ। জেলা এবং নিকটতম ল্যান্ডমার্ক নির্বাচন করা আবশ্যক। ম্যাপে একটি মার্কার প্রদর্শিত হয় যা আপনার অনুসন্ধানকৃত ল্যান্ডমার্কটিকে নির্দেশ করে। এবার আপনি মার্কারটিকে টেনে আপনার সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যাবে ক্লিক করুন। এরপর প্রশ্নাবলী পেজটি ক্লিক করুন। অধিকাংশ প্রশ্নই হবে বিকল্প ভিত্তিক। নাম লেখার জন্য একটি প্রতীক এবং ভার্চুয়াল কিবোর্ড থাকবে। কোনো বিষয়ে সন্দেহ দেখা দিলে এফএকিউ এবং টুলটিপগুলো দেখুন। এগুলোতে বিভিন্ন ধারণা ও শব্দের ব্যাখ্যা দেওয়া রয়েছে। যদি কোনো প্রশ্ন বা তথ্য অসঙ্গত থেকে যায় তখন নিজে থেকে আপনাকে সতর্ক করবে। বিবরণ পূরণ করার পর সেগুলো সতর্কতার সাথে রিভিউ করে প্রয়োজনে আপনি এটা সংশোধন করতে পারেন। সেভ করে রাখুন বা জমা দেওয়ার পর স্ক্রিনে এইচ দিয়ে শুরু হওয়া 11 সংখ্যার একটি এসইআইডি দেখেন। আপনি এটি এসএমএস এর মাধ্যমে পেয়ে যাবেন। গণনাকারী যখন আপনার বাড়িতে আসবেন তখন তার সাথে এই আইডিকে শেয়ার করবেন। আপনার প্রদত্ত সঠিক তথ্য কেবল আমাদের দেশকেই শক্তিশালী করেন, বরং এর প্রকৃত চিত্র তুলে ধরে। তাই আপনি অংশগ্রহণ করুন এবং আপনার সহযোগিতা প্রসারিত করুন। আমাদের জনগণনা, আমাদের বিকাশ। আমরা জেনে নিলাম কোন পোর্টাল থেকে আমরা কাজটা করব। এই সঙ্গে আবার বলি, পোর্টালটা কিন্তু খোলা থাকবে সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত। এবারে এই যে পোর্টালটিতে দেখানো হলো যে অনেকগুলো প্রশ্নের উত্তর আমাদের দিতে হবে অনলাইনে, সেই প্রশ্নগুলো এবার আমি আলোচনা করব। এই হচ্ছে প্রশ্ন। প্রথম প্রশ্ন থাকবে যে বাড়িটি কিসে তৈরি, সেই সংক্রান্ত প্রশ্ন। প্রথমে হচ্ছে মেঝে। বাড়ির মেঝে কিসের? মাটি, কাঠ, বাঁশ, পোড়ামাটির ইট, পাথর, সিমেন্ট, মোজাইক, টাইলস বা অন্যান্য। এখানে যদি বাড়িটির কিছু রুম, কিছু ঘর একই রকম মেটেরিয়ালে তৈরি, আবার কিছু ঘর অন্য কোনো মেটেরিয়ালে মেঝেটা তৈরি, যদি এরকম হয় তাহলে সব থেকে বেশি সংখ্যক ঘরে যেটা ব্যবহার হয়েছে সেইটাকে আমরা চিহ্নিত করব। এখানে যেমন 1 2 3 4 5 6 7 8 এরকম নম্বর রয়েছে, পোর্টালে এই নম্বরটা থাকবে না, কিন্তু পাশে রেডিও বাটন থাকবে। সেই রেডিও বাটনে ক্লিক করে বা ট্যাপ করে সেই বিকল্পটি আমরা পছন্দ করব। মেঝের পরে এবার জানতে চাওয়া হচ্ছে দেয়াল কিসের তৈরি। দেয়াল তো বাইরেটা রঙের, তার নিচে পলেস্তারা, তার নিচে ইট ইত্যাদি নানান কিছু হয়। আমরা মূল যে মেটেরিয়ালটা সেইটা আমরা চিহ্নিত করব। যেমন এখানে রয়েছে বার্ন্ট ব্রিক,
পোড়ামাটির ইট। আমাদের বেশিরভাগ বাড়ি পোড়ামাটির ইটের তৈরি। আমরা এইটাকে চিহ্নিত করব, বা যদি সত্যি অন্য কিছু দিয়ে তৈরি হয়, যেমন ঘাস, বাঁশ, প্লাস্টিক, মাটি, কাঠ ইত্যাদি, এরকম অনেকগুলি অপশন রয়েছে, কংক্রিটও আছে। যার যেটা যেটা দিয়ে তাদের বাড়ির দেওয়াল তৈরি সেইটাকে পছন্দ করবেন। তারপর হচ্ছে ছাদ। ছাদটা কিসের তৈরি? ওই একই রকম ভাবে নানান কিছু আছে, পোড়ামাটির ইট আছে, কংক্রিট আছে, জিআই শিট, মেটাল, অ্যাসবেস্টাস, হ্যাঁ, তারপরে মেশিন মেড টাইলস, হ্যান্ডমেড টাইলস, প্লাস্টিক, পলিথিন, এসব গুলো রয়েছে। এখানে একটা কথা বলে রাখি, এই যে হ্যান্ডমেড টাইলস, হাতে বানানো টালি, এটা যে টালির চালা থাকে, এটা সেই টালির চালার টালির কথা বলা হচ্ছে। আর মেশিন মেড টালি হচ্ছে যে টাইলস বাজারে কিনতে পাওয়া যায়, ছাদে দেওয়া টাইলস আলাদা হয়, মোটা রকমের, তা সেই টাইলসের যদি হয় তাহলে সেইটা হবে, বা অন্য কিছুর হলে অন্য কিছু, যেটা এনি আদার, সেটা দেওয়ারও সুযোগ রয়েছে। এরপরে হচ্ছে বাড়িটি কি ধরনের, কি কি আছে, মানে কি দিয়ে, মানে কি রকম ভাবে ব্যবহার হয়। রেসিডেন্স অর্থাৎ বসবাসের জন্য, রেসিডেন্স কাম আদার ইউজ, কারণ রেসিডেন্সের সঙ্গে দোকান থাকতে পারে, লন্ড্রি থাকতে পারে, তাহলে সেই ক্ষেত্রে রেসিডেন্স কাম আদার ইউজে যাব। আর যদি বাড়িটা পুরোটাই দোকান হয় বা অফিস হয়, সেটা দেওয়ারও জায়গা আছে, স্কুল, কলেজ, হোটেল, লজ, হসপিটাল, ডিসপেন্সারি, মন্দির, প্লেস অফ ওয়ার্শিপ, মন্দির, মসজিদ, ফ্যাক্টরি। তারপরে নন রেসিডেন্সিয়াল ইউজ, বসবাস ছাড়া অন্য কোনো রকমের, মানে এগুলোতে যা বলা হয়েছে তা ছাড়া অন্য কিছু। আর হচ্ছে ভ্যাকান্ট বা খালি পড়ে আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা শেষের অপশনটি দেব। এবার হচ্ছে বাড়িটার অবস্থা কি রকম। যদি ভালো অবস্থায় হয় তাহলে আমরা গুড লিখব, বা হয়তো ততটা ভালো নয় কিন্তু বেশ বসবাস করা যায়, তাহলে লিভেবল দ্বিতীয় অপশন। বা যদি একেবারেই খারাপ অবস্থা হয়, যেখানে আহ বসবাস করার উপযুক্ত নয়, ধসে পড়ছে এরকম, তাহলে ডিলাপিটেটেড বা শেষ অপশনটি। এরপরে হচ্ছে হাউস হোল্ড নাম্বার। আচ্ছা, এইখানে একটা হচ্ছে হাউস হোল্ড নাম্বার, এইটা আমাদের দিতে হবে না, কারণ আমরা হাউস হোল্ডটা আমরা ওই ম্যাপ থেকে চুজ করে নিয়েছি, চিহ্নিত করে নিয়েছি। তারপরে হচ্ছে 10-এ টোটাল নাম্বার অফ পার্সনস নর্মালি রিসাইডিং ইন দ্য হাউস হোল্ড। এখানে নর্মালি রিসাইডিং বলতে বোঝায় সাধারণত যতজন লোক বাস করে। অতিথি এসেছেন, আপনি যখন এই সেলফ এনিউমারেশন বা গণনা করছেন, সেই সময় হয়তো আপনাদের বাড়িতে কোনো অতিথি এসেছেন, তাকে কিন্তু এখানে ধরা যাবে না। আর ধরুন বাড়ির কেউ দূরে কোথাও পড়তে গেছে, দূরে থেকে পড়াশুনো করে, সেক্ষেত্রে তাকে ধরা যাবে না, বা অন্যত্র থেকে চাকরি করে তাকেও ধরা যাবে না। যিনি যেখানে থাকেন তার গণনা সেই জায়গায় হবে। বা যদি ভুলক্রমে কেউ দিয়ে থাকেন যে সবাই এখানে থাকেন কিন্তু সত্যি সত্যি বাইরে আছে, তাহলে যিনি বাইরে আছেন তাকে বলে দিতে হবে যে এই এখানে তোমার এনিউমারেশন করা হয়েছে, তুমি অন্য জায়গায় এনিউমারেশন করবে না। আর তিনিও বলবেন যে আমার
এনিউমারেশন আমার বাড়ির জায়গাতে হয়ে গেছে, কিন্তু এইটা কিন্তু করা উচিত নয়। এটা আমাদের যতজন থাকে সাধারণত তাদের সংখ্যাটাই দিতে হবে। এরপরে আসছে গৃহকর্তার সম্পর্কে তথ্য। নেম অফ দ্য হেড অফ দ্য হাউস হোল্ড, বাড়ির কর্তার নাম। তিনি মহিলা হতে পারেন, পুরুষ হতে পারেন, যে বয়সেরই হন। আর অনেক ক্ষেত্রে হতে পারেন তারা খুব বয়স্ক, নিজেরা স্বগণনা করতে পারছেন না, তার হয়ে বাড়ির কেউ এই গণনা করতে পারেন, কিন্তু গৃহকর্তার নাম, যিনি সত্যি গৃহকর্তা তার নাম দিতে হবে। আর যদি যিনি এই স্বগণনা করছেন তিনি নিজেই গৃহকর্তা হন, তাহলে তার নাম আসবে। এরপরে হচ্ছে এই গৃহকর্তা পুরুষ না মহিলা না ট্রান্সজেন্ডার। তারপরে তারা শিডিউল কাস্ট কি শিডিউল ট্রাইব নাকি অন্য কেউ। এই অন্য কেউ এর মধ্যে কিন্তু সাধারণ এবং ওবিসি সবাই এই আধারের মধ্যে আসবেন। এরবারে আসছে ওনারশিপ স্টেটাস অফ দ্য হাউস, বাড়িটার মালিকানা। যিনি স্বগণনা করছেন তাদের নিজেদের মালিকানাধীন কি, তাহলে ওন্ড। আর যদি ভাড়া হয়, ভাড়ার দু রকম দেওয়া আছে। একটা হচ্ছে ভাড়া বাড়ি, কিন্তু ভাড়া বাড়িতে থাকছেন কিন্তু তাদের অন্য কোনো জায়গায় নিজেদের বাড়ি আছেন, তাহলে 2 নম্বর। আর যদি নিজেদের কোনো জায়গায় বাড়ি না থাকে, ভাড়াতেই তারা থাকেন শুধুমাত্র, তাহলে রেন্টেড অ্যান্ড ডাজন্ট ওন এনি হাউস, এই যে 3 নম্বরে আমাদের চিহ্নিত করতে হবে। আর যদি অন্য কিছু হয় তাহলে 4। এবারে হচ্ছে বসবাসের ঘর কটি ওই বাড়ির মধ্যে। এই বসবাসের ঘরের মধ্যে কি আছে এইখানে যে ব্যাখ্যাটা রয়েছে সেইটা পোর্টালের প্রশ্নে পাবেন না, পাশে দেওয়া যে এফএকিউ বা ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন্স এর মধ্যে পেয়ে যাবেন। এখানে বলে দিই যে রান্নাঘর, বাথরুম, স্নানের ঘর বা ল্যাট্রিন বা টয়লেট, স্টোর রুম, প্যাসেজওয়ে সাধারণ চলাচলের পথ, বারান্দা, এগুলো কিন্তু আসবে না। কি আসবে না, যে ঘরে থাকা হয়, বেডরুম, বসার ঘর, ডাইনিং রুম, ড্রয়িং রুম, স্টাডি রুম, সার্ভেন্টস রুম। ধরুন যে কোনো জায়গাতে যে বাড়িতে যিনি কাজ করেন সেই কাজের লোক ওই বাড়িতে থেকে কাজ করেন, তাহলে তার জন্য যদি আলাদা ঘর দেওয়া হয় তাহলে সেটা সার্ভেন্টস রুম বা এই ধরনের অন্যান্য যে ঘর। এখানে একটা লক্ষণীয় যে রান্নাঘর কিন্তু এই এতে দিতে হবে না, কিন্তু ডাইনিং রুম বা খাবার ঘরটা কিন্তু দিতে হবে। এরপরে এরই বিস্তারিত আরো কিছু জানতে চাইছে, সেটা হচ্ছে এখানে কজন বিবাহিত দম্পতি থাকেন। বাবা মা বা সন্তান সন্ততিদের মধ্যে যদি কারোর কেউ বিবাহিত থাকেন তাহলে তাদের সংখ্যা, অর্থাৎ দম্পতিদের সংখ্যা। এরপরে জলের কি সংস্থান আছে, যে খাবার জল কোথা থেকে পাওয়া যাচ্ছে। কুয়ো, হ্যান্ডপাম্প, টিউবওয়েল, বোরওয়েল, স্প্রিং বা ঝর্ণা, নদী, খাল, পুকুর, লেক বা
বোতলজাত যে জল সেই কিনা বা অন্যান্য সোর্স এসব রয়েছে। আর রয়েছে ট্যাপ ওয়াটার। ট্যাপ ওয়াটারের দুটো ভাগ। একটা হচ্ছে যে যে ট্যাপ ওয়াটার আসছে সেটা কি পরিশুদ্ধ জল আসছে নাকি অপরিশুদ্ধ জল আসছে। অনেক সময় দেখা যায় যে নদী থেকে জল তুলে পৌরসভা বা সরকার থেকে ওই পরিশ্রুত করে সেটাকে পাইপলাইনের মাধ্যমে পাঠায়, সেটা হচ্ছে ট্রিটেড সোর্স অর্থাৎ প্রথমটি। আর অপরটি হচ্ছে যেটা গ্রাউন্ড ওয়াটার অর্থাৎ মাটির তলার জলকে পাম্প দিয়ে টেনে তারপরে সেটাকে পাঠাচ্ছে, সেটা হচ্ছে আনট্রিটেড সোর্স, ট্যাপ ওয়াটার ফ্রম আনট্রিটেড সোর্স। আচ্ছা, আর একটা ব্যাপার, হ্যান্ড পাম্প আর টিউবওয়েল। আমরা টিউবওয়েল আর হ্যান্ড পাম্পকে একই ভাবে বলে থাকি সাধারণত। হ্যান্ড পাম্প হচ্ছে চাপাকল, আর টিউবওয়েল বা বোরওয়েল হচ্ছে অনেক সময় বাড়িতে নিজেদের একটা বোরিং থাকে এবং সেই বোরিং এর সঙ্গে পাম্প চালিয়ে জলটা তুলে ট্যাঙ্কে পাঠানো হয় ছাদে, এবং সেই জলটা পরে ব্যবহার হয়। তো সেইটা হচ্ছে গিয়ে টিউবওয়েল বা বোরওয়েল। এরপরে এই যে জলের উৎস যেখান থেকে জলটা তোলা হচ্ছে সেইটা কোথায়, কাছে, দূরে নাকি বাড়ির মধ্যে? যদি সোর্স বাড়ির মধ্যে হয় যেটা কিনা টিউবওয়েল, বোরওয়েল বা হ্যান্ড পাম্প, যদি বাড়ির মধ্যে হয় বা কুয়ো, তাহলে আমরা উইদিন প্রেমিস অর্থাৎ প্রথমটি দেব। তারপরে হচ্ছে নিয়ার দ্য প্রেমিস। এই নিয়ার দ্য প্রেমিস এর দুটো ভাগ। একটা হচ্ছে যদি পৌর অঞ্চল হয় তাহলে 100 মিটার, বাড়ি থেকে 100 মিটারের মধ্যে কিনা। আর যদি গ্রামাঞ্চলে হয় তাহলে সেটা বাড়ি থেকে 500 মিটারের মধ্যে কিনা। আর যদি তার বাইরে হয়, দূরে আরো হয়, তাহলে অ্যাওয়ে, শেষ অপশনটি। এরপরে হচ্ছে আলো জ্বালাবার মূল উৎস কি? ইলেকট্রিসিটি, কেরোসিন, সোলার, অন্য কোনো তেল দিয়ে, এনি আদার আর কিছু, বা নো লাইটিং। যদি আমরা নিজেদের বাড়ি অর্থাৎ বসত বাড়ির স্বগণনা করি তাহলে বসবাস করতে তো নো লাইটিং হবার কথাই নয়, রাতে তো আলো জ্বালতেই হবে। আর যদি কারখানা বা অন্য কিছু থাকে, গোডাউন ইত্যাদি, যেখানে রাতে কাজ হয় না, আলোর ব্যবস্থা নেই, সেখানে নো লাইটিং হবে। অন্যথায় যে উৎসটি সব থেকে বেশি ব্যবহৃত সেইটি হবে। ধরুন ইলেকট্রিক কানেকশন আছে কিন্তু কারেন্ট গেলে আমরা কেরোসিনের বাতি ব্যবহার করি, তাহলে আমাদের মূল উৎস হচ্ছে ইলেকট্রিসিটি, তাহলে আমরা ইলেকট্রিসিটিতে টিক দেব। অথবা যদি ধরুন সোলার আছে এবং বাইরের ইলেকট্রিসিটিও আছে, তাহলে যেটার উপরে বেশি নির্ভরতা সেইটাকে আমাদের পছন্দ করতে হবে। এরপর হচ্ছে ল্যাট্রিন বা টয়লেট। এইটা কি এক্সক্লুসিভলি ফর হাউস হোল্ড ইউজ অনলি, মানে বাড়িতে রয়েছে এবং বাড়ির লোকেদের জন্যই ব্যবহার হয়, তাহলে এক। আর যদি আরো অন্যদের সাথে ব্যবহার হয় অর্থাৎ কমিউনিটি টয়লেট যেটাকে বলে, যেসব বাড়ির কাছাকাছি বেশ কিছু বাড়ির হয়তো নিজেদের টয়লেট নেই বা টয়লেট করার জায়গাও নেই, সরকার অনেক সময় তাদের জন্য একটা কমন জায়গাতে এই কমিউনিটি টয়লেট করে দেয়। সেই কমিউনিটি টয়লেট হলে তাহলে 2। আর যদি তা না হয়, সাধারণের জন্য ব্যবহার্য যে টয়লেট, যেরকম ট্রেন স্টেশন, বাস স্ট্যান্ড, বাজার ইত্যাদিতে পাবলিক ল্যাট্রিন থাকে, সেইটা পাবলিক ল্যাট্রিন। আর যদি একেবারেই কিছু না থাকে তাহলে নো। এরপরে এই ল্যাট্রিনের টাইপ বা কি রকমের, এই যে মলমূত্র সেইটা কোথায় যাচ্ছে। যদি পাইপড সিওয়ার সিস্টেম যেরকম কলকাতায় বা কল্যাণীর একটা বড় অংশে আছে,
সেরকম হয় তাহলে পাইপ সিওয়ার সিস্টেম, আর যদি সেপটিক ট্যাঙ্কে জমা হয় তাহলে 2, অন্যান্য সিস্টেম হলে 3। আর যদি টুইন পিট ল্যাট্রিন হয়, অর্থাৎ চারি পায়খানার যে কুয়ো, দুটো কুয়ো ব্যবহার হচ্ছে, সেই ক্ষেত্রে সেই কুয়ো কি স্ল্যাব দিয়ে ঢাকা নাকি স্ল্যাব দিয়ে ঢাকা নয়। তারপরে হচ্ছে সিঙ্গেল পিট ল্যাট্রিন, অর্থাৎ কুয়োই কিন্তু একটা কুয়ো, সেক্ষেত্রে ওই একই রকম ভাবে স্ল্যাব দিয়ে ঢাকা কি স্ল্যাব দিয়ে ঢাকা নয়। আর হচ্ছে সার্ভিস ল্যাট্রিন, অর্থাৎ খাটা পায়খানা। এই খাটা পায়খানার ক্ষেত্রে 3 রকমের আছে, যে একদম শেষে হচ্ছে সরাসরি ড্রেনে মধ্যে গিয়ে পড়ে, এটা হচ্ছে শেষেরটা। আর যদি এই মল মানুষে সরিয়ে নিয়ে যায় তাহলে প্রথমেরটা, আর যদি পশু দিয়ে বাহিত হয় তাহলে পরের মাঝেরটা। এরপরে হচ্ছে ওয়েস্ট ওয়াটার আউটলেট কানেক্টেড টু। আমাদের যে জল নানান কারণে খরচা হয়, বাসন মাজা, কাপড় কাচা, রান্না ইত্যাদি, সেই জল কোথায় যায়? ড্রেনে। ড্রেনে হলে 2 রকম আছে, একটা হচ্ছে ক্লোজড ড্রেনেজ আর একটা হচ্ছে ওপেন ড্রেনেজ। ক্লোজড ড্রেনেজ হচ্ছে পাইপলাইনের মধ্যে করে চলে যায়, যেরকম হচ্ছে গিয়ে কলকাতা বা কল্যাণীর একাংশে আছে। আর ওপেন ড্রেনেজ হচ্ছে সাধারণত যেটা আমরা দেখি, ড্রেন, তার উপরে ঢাকনা থাকতে পারে বা নাও থাকতে পারে। আর হচ্ছে নো ড্রেনেজ, যে কোনো ড্রেন নেই, এমনি জমিতে উন্মুক্ত হয়। এরপরে হচ্ছে স্নানের ব্যবস্থা কি আছে। বাথরুম আছে তাহলে 1। আচ্ছা, এবারে যদি ছাদ ছাড়া বাথরুম হয়, ইটের হোক বা বেড়ার হোক, যারই হোক, চারদিকে ঘেরাটা পাচ্ছি কিন্তু মাথার উপরে ছাদ নেই, সেক্ষেত্রে 2 নম্বর। আর যদি কোনো রকমেরই স্নানের ব্যবস্থা না থাকে তাহলে 3। এবারে হচ্ছে রান্নাঘরের প্রসঙ্গ। প্রথমে কুকিং ইন কিচেন, অর্থাৎ রান্নাঘরে রান্না করা হয়, যদি এরকম হয়। রান্নাঘরে বলতে যে তাতে এলপিজি বা পিএনজি কানেকশন আছে কিনা। পিএনজি মানে পাইপড ন্যাচারাল গ্যাস, পাইপে করে কানেকশন বাইরে থেকে আসছে। আর হচ্ছে এলপিজি হচ্ছে যেটা সিলিন্ডার। তা এই কানেকশন যদি থাকে তাহলে 1, না হলে 2। আর যদি রান্নাঘর বলে আলাদা না থাকে, বাড়িরই কোনো একটা ঘর যেটা সাধারণত অন্য কাজে ব্যবহার হয়, বসার ঘর, শোয়ার ঘর, সেখানেই রান্না করতে হচ্ছে, তাহলে সেখানের জন্য এবারে ওই একই রকম ভাবে ওই গ্যাসের কানেকশন আছে কিনা, পাইপে হোক বা সিলিন্ডারে হোক, বা এরকম কানেকশন নেই। আর রান্না যদি খোলা জায়গায় হয়, বাড়ির বাইরে হয়, তাহলে একই রকম ভাবে সেখানেও কি ওই সিলিন্ডার বা পাইপের গ্যাস ব্যবহার করছি না কি, এরকম কোনো কানেকশন নেই। আর যদি রান্নাই না হয় তাহলে শেষের অপশন 7 নম্বরে। রান্না না হয় কি রকম, ধরুন আমি বাইরে আছি, বাড়ির বাইরে আমি পিজিতে থাকি। পিজি বলতে পেইং গেস্ট, আমি টাকা দিই যে বাড়িতে থাকি তার জন্য, এবং সেই বাড়িরই যে রান্না হয় সেই রান্না থেকেই আমারও খাওয়া হয়ে যায়, সেটাই আমাকে সাপ্লাই দেওয়া হয়, আমার রান্না করতে হয় না। বা আমি যদি এমন কোনো জায়গায় থাকি, আমি বাইরে থেকেই খাবার আনিয়ে খাই, সেক্ষেত্রেও এই 7 নম্বরটি হবে, অর্থাৎ কোনো রান্না করি না। এরপরে হচ্ছে কি জ্বালানি ব্যবহার করা হচ্ছে রান্নার জন্য। জ্বালানি কাঠ, ফায়ারউড, ক্রপ রেসিডিউ মানে ফসল কাটার পরে যা পড়ে থাকে সেইগুলো জ্বালিয়ে, কাউডাং কেক অর্থাৎ ঘুটে, তারপরে হচ্ছে কয়লা,
কেরোসিন, এলপিজি বা পিএনজি, ইলেকট্রিসিটি, বায়োগ্যাস, সোলার বা অন্য কিছু। এর মধ্যে আমরা যেটা সব থেকে বেশি ব্যবহার করি বা যার উপর সব থেকে বেশি নির্ভরতা, আমরা সেই অপশনটা পছন্দ করব। এরপরে হচ্ছে বাড়িতে কি কি জিনিস আছে তার। রেডিও বা ট্রানজিস্টরের ক্ষেত্রে যে ট্র্যাডিশনাল রেডিও সেট আছে কিনা, যেরকম রেডিও সেট হয়, বা যদি মোবাইল অ্যাপের মাধ্যমে রেডিও শোনা হয় তাহলে মোবাইল, সেটা স্মার্টফোনও হতে পারে বা কিপ্যাডওয়ালা মোবাইল হতে পারে, তাহলে দ্বিতীয় অপশন। অন্য কোনো ডিভাইস অর্থাৎ কারভান মতো অন্য কোনো ডিভাইস হলে 3, আর না হলে 4। টেলিভিশন, আমরা টিভি দেখি, সেই টিভি যদি না থাকে তাহলে শেষের অপশন 5। অথবা যদি দূরদর্শনের ফ্রি ডিশ হয় তাহলে 1, অন্য কোনো ডিটিএইচ সার্ভিস বা ডিশ থাকলে 2, কেবল কানেকশন থাকলে 3, এনি আদার বা অন্যরকম হলে 4। এনি আদার কিরকম, ধরুন ইন্টারনেট কানেকশন আছে, ব্রডব্যান্ড ফাইবার অপটিকের মাধ্যমে আসে এবং সেই কানেকশন থেকেই টিভিও চলে, তাহলে এটা এনি আদার হবে। এবারে অ্যাক্সেস টু ইন্টারনেট, ইন্টারনেটের সংযোগ আছে কিনা, সেটা মোবাইলে হতে পারে, ল্যাপটপ কম্পিউটারে হতে পারে, বা এনি আদার ডিভাইসে হতে পারে, বা ইন্টারনেট কানেকশন নেই। এটা মোবাইলে যারা ইন্টারনেট অ্যাক্সেস করেন তাদেরটা কিন্তু নোতে আসবে না, যারা একেবারে ইন্টারনেট অ্যাক্সেস করেন না তাদেরটা নো হবে। আর তারপরে ল্যাপটপ বা কম্পিউটার আছে কিনা, ইয়েস বা নো। এখানে আগেরটাতে যদি আমরা ইন্টারনেটের ব্যবহারটা ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে করে থাকি বলে চিহ্নিত করি, তাহলে কিন্তু এখানে অবধারিতভাবে ল্যাপটপ বা কম্পিউটার আছে, ইয়েস বলে টিক করতে হবে। তারপরে হচ্ছে টেলিফোন বা মোবাইল ফোন এর ক্ষেত্রে যদি হ্যাঁ হয় তাহলে সেটা কি শুধু ল্যান্ডলাইন আছে, তাহলে 1। যদি মোবাইল থাকে শুধুমাত্র তাহলে স্মার্টফোন আছে কিনা, বা কিপ্যাডওয়ালা অন্য ধরনের মোবাইল আছে কিনা। আর যদি দুরকমই থাকে তাহলে বোথ। আর যদি কোনো রকমের টেলিফোন কানেকশনই না থাকে তাহলে 5, নো। বাইসাইকেল বা স্কুটার বা মোটরসাইকেল, মোপেড, এই 2 চাকার যান আছে কিনা, বাইসাইকেল হলে 1, বা যন্ত্রচালিত যেগুলো স্কুটার, মোটরসাইকেল, মোপেড, সেগুলো 2। আর যদি দুরকমই থাকে তাহলে 3, আর যদি না হয় তাহলে 4। এক্ষেত্রে একটা বলি যে বাইসাইকেল আর এখন বেরিয়েছে অনেকটা ইলেকট্রিক যন্ত্রচালিত বাইসাইকেল, যদি ইলেকট্রিক চালিত হয় বা প্যাডেলড হয়, বাইসাইকেল হলেই কিন্তু 1 নম্বরে দিতে হবে। বা যদি সঙ্গে আবার মোটরসাইকেলও থাকে তাতে বোথ দিতে হবে। আর যদি এগুলো না থাকে তাহলে শেষেরটি নান। এরপরে 4 চাকা, কার, জিপ, ভ্যান আছে কিনা, থাকলে 1, না থাকলে 2। এরপরে হচ্ছে বাড়িতে কোন শস্য সব থেকে বেশি খাওয়া হয়। আমরা ভাত অনেক ক্ষেত্রেই খাই, তাহলে রাইস। যদি গম খাই তাহলে গম অর্থাৎ আটা ইত্যাদি, তাহলে 2। ময়দাও এই হুইটের মধ্যে পড়বে, জোয়ার, বাজরা, মেইজ, এনি আদার এসব রয়েছে। যেটি আমরা সব থেকে বেশি খাই সেইটাকে আমরা চিহ্নিত করব। এরপর হচ্ছে মোবাইল নাম্বার, শেষ শেষ প্রশ্ন মোবাইল নাম্বার, কিন্তু মোবাইল নাম্বার আসবে না, কারণ আমরা মোবাইল নাম্বার দিয়েই রেজিস্ট্রেশন করে নিয়েছি একদম প্রথমে, সেইটাকে ওরা টেনে নেবে। তা এই হচ্ছে আমাদের প্রশ্নাবলী। এবারে এই প্রশ্নাবলী পূরণ করার পরে আমরা একবার ভালো করে দেখে নেব। আমরা সেভ করে নিতে পারি, সেভ করে নিয়ে ভালো করে দেখে নিলাম। যদি আবার কারেকশন করতে হয় তাহলে ফিরে যেতে হবে কারেকশনের জন্য। আর
যদি সবকিছু ঠিক থাকে আমরা দেখে নিই, তাহলে আমরা জমা করব। একবার যদি জমা করে দিই তাহলে কিন্তু আর আমরা নিজেরা কারেকশন করতে পারবো না। আচ্ছা, জমা হলে পরে ওই ভিডিওটাতে দেখিয়েছিল যে এইচ দিয়ে একটা নাম্বার আসছে, এইচ দিয়ে শুরু হচ্ছে এরকম একটা নম্বর। এই নাম্বারটা কিন্তু রেখে দিতে হবে। মেসেজও আসবে, এসএমএস, কিন্তু সেইটা কিন্তু রেখে দিতে হবে। কারণ যখন বাড়ি বাড়ি এনিউমারেটররা আসবেন, গণনাকারী আসবেন, তাকে ওই নম্বরটি দিতে হবে, দিয়ে বলতে হবে যে আমরা সেলফ এনিউমারেশন করে নিয়েছি বা স্বগণনা করে নিয়েছি, এই হচ্ছে তার নম্বর। তখন তিনি তার যন্ত্রে আপনার তথ্যগুলো দেখে একবার মিলিয়ে নেবেন আপনার কাছ থেকে। এই মিলিয়ে নিলে আপনি, এখানে একটা সুযোগ, যদি আগে জমা দেওয়ার পরে মনে হয় যে একটা কিছু ভুল হয়েছে, তাহলে এই এনিউমারেটরকে বলতে হবে যে অমুক প্রশ্নে আমার উত্তরটা দেওয়া ভুল হয়েছিল, অ্যাকচুয়ালি এইটা হবে। তাহলে তিনি সেটা সংশোধন করে দিয়ে ফাইনালি জমা করবেন। এই হচ্ছে মোদ্দা কথা। আমরা সেলফ এনিউমারেশন করব, আমাদের তো আর বুঝতে কোনো অসুবিধে রইল না। তাহলে নিজেদের তথ্য আমরা নিজেরাই জমা করব। এই হচ্ছে আজকের এই ভিডিও। সবাইকে নমস্কার, ধন্যবাদ।